বীরপুর নামক এক গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই বিমল ও ছোট ভাই কমল। বিমল যেমন চালাক, কমল তেমনি বোকা। বিমল বিয়ে করে স্ত্রী মালতী ও ছেলে নিয়ে ভালোই সংসার করছিল, আর কমল বিয়ে না করে দাদার সংসারেই থাকতো আর জমিতে চাষবাস করত। একদিন বিমল কমলকে বলল, বুঝলি কমল, এখন দিনকাল খুব খারাপ, আর তুই খুব বোকা। আমার না তোকে নিয়ে খুব চিন্তা হয়। কেন দাদা? আর বলিস না, এখন যে কেউ অন্য কারোর সম্পত্তি নিজের নামে করে নিচ্ছে। তাই নাকি? হ্যাঁ রে, কাল বাজারেই তো এমন ঘটনা ঘটলো। সে কি দাদা? তুই এক কাজ কর, তোর নামে যা কিছু আছে তুই আমার নামে সব করে দে। তুই তো বোকা, তোকে লোক ঠকাতে পারবে, কিন্তু আমাকে কেউ ঠকাতে পারবে না। কিন্তু দাদা, দেখ, তোকে আমি জোর করছি, আমি তোর ভালোর জন্যই বলছি। এই জমির মালিক তুই থাকবি, আমার নামে শুধু থাকবে, যাতে কেউ নিজের নামে করে নিতে না পারে। আর এমনিতে তোর বিয়ে হলে তোর ছেলে মেয়ে হবে, এই জমি তারাই পাবে। এবার দেখ তোর ব্যাপার কি করবি। না না দাদা, আমি তোকে খুব বিশ্বাস করি, আর যা ভালো বুঝবি তাই কর। এমনিতে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাকে সহজে ঠকিয়ে নিতে পারবে না। না বাবা, যা করার তাড়াতাড়ি কর। এর পরের দিনই বিমল সমস্ত দলিলে কমলের সই নিয়ে নিজের নামে করে নেয় এবং নিজের স্ত্রীর কাছে গিয়ে বলে, কি গো, কই গেলে? একটা সুখবর আছে। তাই নাকি? তা কি সুখবর শুনি? কি আর বলবো, জানো তো, এই বাড়ি, এই সমস্ত জায়গা জমি, বাজারের সমস্ত দোকান আজ থেকে আমার। মানে ঠিক বুঝলাম না। আরে আমি আজ কমলের কাছ থেকে ওর নামের সমস্ত কিছু আমার নামে লিখিয়ে নিয়েছি। সে কি? এ তো খুব ভালো কথা। কিন্তু কিন্তু কি? তুমি না কমলকে এই বাড়ি থেকে বের করে দাও। কেন? দেখো, আজ না হয় কাল কমলের বিয়ে হবে, ওর বউ আসবে, ওর বাচ্চা হবে, তখন তো ও দাবি করবে, তখন তুমি কি করবে? তা তো ঠিক কথা, কিন্তু দাবি করলেই হলো? আমার নামে সব হয়ে যায়, দাবি করলেও পাবে না। জমি জায়গা না দিলেও এই বাড়িতে থাকলে ওদের অধিকার থেকেই যায়, তখন কি আমরা ওদের বের করে দিতে পারবো? তা তুমি ঠিক বলেছ। তাহলে এবার কি করা যায় বলো তো? তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু ঠিক সময় কাজটা সারবে। বেশ বেশ। এর পরের দিন থেকে মালতী ও বিমল কমলের সঙ্গে খুব খারাপ ব্যবহার শুরু করে দেয়। একদিন খেতে বসে দেখে মালতী বিমল ও ছেলেকে থালা ভরে ভাত, তরকারি, মাছ খেতে দেয়, আর কমলকে রাতে শুকনো রুটি আর একটুখানি তরকারি খেতে দেয়। তা দেখে কমল মালতীকে বলল, বৌদি, এক মুঠো ভাত দাও না, সারাদিন জমিতে কাজ করতে হয়, ভাত খেলে অনেকক্ষণ পেটে থাকে, এই শুকনো রুটি খেয়ে আমার কিছু হয় না। ওই তো জমিতে একটু কাজ করো, তোমার দাদা দিন রাত খেটে সংসার চালাচ্ছে, আয় তো কিছুই করো না, তার উপর ফরমাইশ। এত আমরা পারবো না বাপু, যা দিয়েছি তাই খাও, বুঝলে? যা দিয়েছে তোর বৌদি তাই খা, যা জুটবে তাই খেতে হবে, না হলে নিজের ব্যবস্থা নিজে করে নে। এরপর কমল কাউকে কিছু না বলে চোখের জল ফেলতে ফেলতে শুকনো রুটিগুলো খেতে লাগলো। এরপর এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন কমল বিমলকে বলল, দাদা, আমাকে বাজার থেকে এক জোড়া জামা কিনে এনে দিবি? আমার জামাগুলো সব ছিঁড়ে গেছে। কেন? সেই দিনই তো তোকে জামা কিনে দিলাম, সেগুলো কোথায়? সে তো 1 বছর হয়ে গেছে, জমিতে কাজ করে করে সব জামা নষ্ট হয়ে গেছে। দেখ, আমি এত পারবো না, আমি কোত্থেকে এত টাকা জোগাড় করব? দিন দিন তোর ফরমাইশ তো বেড়েই চলেছে। তাহলে দাদা, আমাকে বাজারে একটা দোকান দিয়ে দে, আমি আর জমিতে কাজ করতে পারছি না, আমার শরীরটা দিন দিন খারাপ হচ্ছে। কি? তুই এখন আমাকে দোকান দাবি করছিস? তোর খুব হিংসে হচ্ছে। দেবো না, কি করবি তুই? না দাদা, আমি কোনো দাবি করছি না, আমি শুধু দোকানে কাজ করতে চাই। কোনো দোকানে কাজ হবে না, জমিতে কাজ করতে পারিস তো ঠিক আছে, নাহলে নিজের অবস্থা নিজে করে নে। এরপর কমল কাউকে কিছু না বলে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি থেকে বের হয়ে গেল। এরপর কিছু বছর কেটে যাওয়ার পর একদিন বিমল মালতীর কাছে এসে বলে, কি গো, শুনছো? কোথায় গেলে?
কি হলো? আজ বাজারে এক অদ্ভুত ঘটনা শুনলাম। তা কি শুনলে এমন? আরে আমাদের গ্রামের পাশে যে জঙ্গলটা আছে না, সেখানে নাকি একজন বিশাল অট্টালিকা বানিয়ে বাস করছে। আর কেউ যদি ওনার কাছে অর্থ সাহায্য চাইতে যায়, তাহলে তাকে নাকি ভরে ভরে দান করছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমিও ভাবছি একবার যাব ওনার কাছে। তা তুমি কি বলবে ওনাকে শুনি? কেন? আমি বলবো যে আমি খুব গরিব, আমার টাকার দরকার, তা না হলে আমার বউ বাচ্চা না খেয়ে মরবে। দেখো বাপু, ধরা না পড়ে যেও। না না, উনি কোত্থেকে এসছে কে জানে, এই গ্রামের সবাইকে চেনে নাকি। দেখো, যা ভালো বোঝো করো। এরপর একদিন বিমল ঠিক করলো জঙ্গলে যাবে। যেই বাড়ি থেকে বেরোবে জঙ্গলে যাওয়ার জন্য, অমনি অনেকগুলো লোক বিমলের বাড়িতে এসে বিমলকে অনেক কথা শোনাচ্ছিল। আসলে বিমল অনেক দেনায় ডুবে গিয়েছিল। পাওনাদারেরা রোজ বিমলকে বাজারে দেনা মেটানোর কথা বলতো। বিমল তাদেরকে এড়িয়ে যেত আজ না কাল বলে। পাওনাদারেরা আর সহ্য করতে না পেরে বিমলের বাড়িতে আসে বিমলকে হামলা করবে বলে। এমন সময় বিমলের ওপর পাওনাদারেরা যেই চড়াও হবে, অমনি কমল বাড়ি এসে পাওনাদারেদের সমস্ত দেনা মিটিয়ে দেয়। এই দেখে বিমল কান্না করতে করতে বলে, কমল তুই? হ্যাঁ দাদা, আমি শুনেছি তোর অনেক দেনা হয়ে গেছে, তাই দেনার টাকা দেওয়ার জন্য বাড়ির দিকে আসছিলাম। আর যা দেখলাম, কিন্তু তুই এত টাকা কোত্থেকে পেলি? এরপর কমল বিমলকে বলল, যেদিন কমল এই বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যায়, সেই দিন ঝড়ে জঙ্গলে আটকে গিয়েছিল। সকালে যখন ঘুম থেকে ওঠে, দেখে যে আশেপাশের সমস্ত গাছ নুয়ে পড়েছে। তখন কমল ওই গাছগুলিকে লাঠির সাথে বেঁধে সোজা করতে থাকে আর গাছের তলাগুলি পরিষ্কার করতে থাকে। এইভাবে গাছগুলোর যত্ন করতে করতে হঠাৎ দেখে ওই গাছগুলোর মধ্যে একটি গাছ মানুষে পরিণত হয়েছে এবং কমলকে সে জানায় যে সে একদিন এক রাজপ্রাসাদ থেকে অনেক সোনা দানা, হীরা, মুদ্রা, নানা ধরনের রত্ন চুরি করে এই জঙ্গলে আশ্রয় নিয়েছিল। এখানে এক সাধু ধ্যান করছিল। ওই সাধুর ধ্যান ভঙ্গ করায় তাকে অভিশাপ দেয় আর সে একটি গাছে পরিণত হয়। আর এও বলেছিল যেদিন তাকে কোনো সৎ লোক সেবা যত্ন করবে, সেই দিন সে আবার মানুষে পরিণত হবে। ওই ব্যক্তি কমলের ওপর খুশি হয়ে তার সমস্ত লুট করা ধনসম্পদ কমলকে দিয়ে যায়। এরপর দাদা আমি জঙ্গলে একটা অট্টালিকা বানিয়ে থাকা শুরু করি, শহরে ব্যবসা বাণিজ্য শুরু করি। আর আমার কাছে কেউ সাহায্য চাইতে আসলে তাকে ভরে ভরে দান করার চেষ্টা করি। এই শুনে বিমল কাঁদতে কাঁদতে কমলকে বলল, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তাই ভগবান আমার থেকে সব কেড়ে নিয়েছে। বাজারে একটা দোকান ছাড়া আমার আর কিচ্ছু নেই। আমি সব জানি দাদা, সব শুনেই তো আমি এসেছি। ভাই তুই কোথাও যাস না, তুই এখানেই থাক। না দাদা, আমি বিয়ে করেছি, আমি ওই জঙ্গলে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে খুব সুখেই আছি। তুমি আমাদের ক্ষমা করনি না ঠাকুরপো? না বৌদি, এভাবে বলো না। তুমি আর দাদা আমার থেকে অনেক বড়, তোমাদের ক্ষমা করার সাধ্য আমার নেই। আমি শুধু সাহায্য করতে এসেছিলাম। এরপর কমল অনেক টাকা নিজের ব্যাগ থেকে বের করে বিমলের হাতে দিয়ে চলে গেল এবং এরপর বিমল নিজের ভুল বুঝতে পেরে সৎভাবে নিজের বউ ও ছেলেকে নিয়ে সুখে সংসার করতে শুরু করল।